এরশাদ সাহেবের কথা তো এখন প্রায় সবাই ভুলতেই বসেছেন। আজ তার ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। গল্পটি অবশ্য আমার নিজের দেখা নয়, বিভিন্ন সময় শুনেছি, পড়েছি। তখন এইচ.এম. এরশাদ ক্ষমতায় ঢাকার শ্রমজীবী হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান, বক্তৃতা করছেন কর্নেল অবসরপ্রাপ্ত মালেক। বক্তব্যের এক পর্যায়ে তিনি এরশাদকে মহাপুরুষ বলে আখ্যায়িত করেন। কথাটি শুনে এরশাদ মিটিমিটি করে হাসছিলেন। এটি সত্যি ঘটেছিল কিনা সেই যাচাইয়ের দাবি আমি করছি না, তবে বহু বছর ধরে রাজনৈতিক অঙ্গনে গল্পটি প্রচলিত। তার গল্পটি যতবার শুনেছি ততবারই আমার মনে পড়েছে আরেকজন মানুষের কথা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা। আমার বিশ্বাস কোনো জনসভায় যদি তাকে এমনভাবে কেউ মহাপুরুষ বলে সম্বোধন করতেন, তিনি বক্তাকে থামিয়ে দিতেন, প্রকাশ্যেই তার ভৎসনা করতেন। কারণ ব্যক্তি পূজা তার স্বভাবের সঙ্গে কখনো যায়নি, বরং নিজের প্রশংসা শুনলে তিনি অস্বস্তি বোধ করতেন। মজার বিষয় হলো, এই স্বভাবের কিছুটা ছায়া এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যেও দেখা যায়। তার সামনে কেউ অতিরঞ্জিত প্রশংসা করলে তিনি বিরক্ত হন। আমার কাছে বিষয়টি কেবল কাকতালীয় মনে হয় না। তাই প্রধানমন্ত্রী হিসেবে তার সাম্প্রতিক ঘোষণার পর আবারও জিয়াউর রহমানের কথাই আমার মনে পড়ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা বহু বছর ধরে একটা কথা তাচ্ছিল্যের সুরে বলে আসছে, জিয়াউর রহমান ছিলেন একজন অখ্যাত মেজর। কথাটি পুরোপুরি ভুল নয়। তিনি একসময় অখ্যাত ছিলেন, কিন্তু অখ্যাত থাকেননি। সেই যে উচ্চারণ আই মেজর জিয়াউর রহমান, তাকে ইতিহাসের কেন্দ্রে নিয়ে আসে। এরপর তিনি ইতিহাসের দিকে এগিয়ে যাননি, ইতিহাসে যেন তার দিকে এগিয়ে এসেছে। মাত্র 5 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তিনি, কিন্তু সেই 5 বছরই কত কাজ তিনি করে ফেলেছেন, যার পূর্ণ বিবরণ এখানে দেয়া হয়তো সম্ভব নয়। তবে কয়েকটা বিষয় না বললেই নয়। বাংলাদেশের এক সংকটময় সময় তিনি দৃঢ় হাতে রাষ্ট্রের হাল ধরেছিলেন। আন্তর্জাতিক পরিসরে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে দেশকে বের করে এনে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। তৃতীয় বিশ্বের নেতৃত্বে তিনি ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব। টিটোর মৃত্যুর পর জোট নিরপেক্ষ আন্দোলনেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য এবং অবিস্মরণীয়। মক্কার ইসলামিক শীর্ষ সম্মেলন, জেরুজালেম উদ্ধার কমিটি, ইরান ইরাক যুদ্ধে বন্ধের সব ক্ষেত্রে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী। ইরান ইরাক শান্তি কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। তার সময়ই মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হয়। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারিত হয়, বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দুয়ার খুলে যায়। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার যে স্বপ্ন পরে যা সার্কে রূপ নেয়, তার অন্যতম স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। দেশের ভেতরেও তিনি বড় বড় পরিবর্তন আনেন। আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থা এবং মোস্তাক সরকারের সামরিক আইন এবং জরুরি অবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন তিনি। সার্বভৌম জাতীয় সংসদের পথ খুলে দেন। বিভক্ত জাতিকে উন্নয়নের রাজনীতিতে সামিল হওয়ার আহ্বান জানান। সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে পুরো জাতিকে এক করতে চেয়েছিলেন তিনি। তার রাজনৈতিক উদারতার কারণেই বাকশালের লোকজন আবার আওয়ামী লীগে ফিরে আসার রাজনৈতিক সুযোগ পান। একইভাবে বাংলাদেশের বাস্তবতা মেনে নেয়া জামায়াতে ইসলামী, মুসলিম লীগ সহ অন্যান্য দলও রাজনীতি করার অধিকার ফিরে পায় তার সময়। রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকেও তিনি রাজধানী কেন্দ্রিক ছিলেন না। ছুটে গেছেন গ্রামে, গ্রামের পর গ্রামে, মাইলের পর মাইল হেঁটেছেন, মানুষের পাশে বসে তাদের কথা শুনেছেন। কোথায় রাস্তা লাগবে, কোথায় স্কুল হবে, কোথায় সেচ লাগবে, সব তিনি সাধারণ মানুষের কাছে জানতে চেয়েছিলেন। এমন বহু গ্রাম, বহু চর, বহু দ্বীপ আছে দেশে, যেখানে আগে কোনো রাষ্ট্রপ্রধান সেখানে যাননি। গ্রামের স্কুলে, কলেজে, ডাক বাংলায় তিনি রাত কাটিয়েছেন। তার রাজনীতির কেন্দ্রেই ছিল গ্রাম বাংলার মানুষ। সংবাদপত্রের স্বাধীনতার প্রশ্নেও তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তার আমলে একটি পত্রিকা 8 কলামের একটা শিরোনাম করেছিলেন, জিয়াউর রহমান জাতীয় বেঈমান। সেই পত্রিকা কিন্তু বন্ধ হয়নি, কোনো ফোনও তাদের যায়নি,
বিজ্ঞাপনও বন্ধ হয়নি, কাগজের কোটাও কমানো হয়নি, বিচার বিভাগের স্বাধীনতাও তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন। ফলে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ এবং বাকশালের অনেক নেতাই আদালতের মাধ্যমে মুক্তি পান। কিন্তু জিয়াউর রহমানের সবচেয়ে বড় গুণ ছিল অন্য জায়গায়। তিনি চাটুকারদের পছন্দই করতেন না, নিজে প্রশংসা শুনতেও চাইতেন না। জীবনযাপনেও ছিলেন অত্যন্ত সাধারণ, সাধারণ পোশাক, সাধারণ খাবার, সাধারণ জীবন। এই জায়গাতে এসে আবার তারেক রহমানের কথাও আমার মনে পড়ে যায়। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন তার সরকারি আয়ের 10% জনকল্যাণের কাজে ব্যয় করবেন। আমার কাছে এটি শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, এটি তার বাবার রাজনৈতিক দর্শনের প্রতিও এক ধরনের নীরব শ্রদ্ধা। একজন নাগরিক হিসেবে বিষয়টি ভালো লেগেছে। মনে হয়েছে জিয়াউর রহমানের যে পথ, সেই পথেই হাঁটছেন তার ছেলে। এটি দেখতে খুবই ভালো লাগছে। তবে এখানেই সবচেয়ে বড় পরীক্ষারও শুরু। সরকার একজন মানুষ চালায় না, তার চারপাশে থাকেন মন্ত্রী, উপদেষ্টা, দলের নেতা, প্রশাসনের কর্মকর্তারা। ইতিহাস আমাদের একটা শিক্ষা দেয়, জিয়াউর রহমানের ব্যক্তিগত সততা নিয়ে কোনো প্রশ্ন থেকেও তুলতে পারেনি, কিন্তু তার আশেপাশের সবাই সেই মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেনি। ক্ষমতার অপব্যবহার কিংবা নৈতিকতার প্রশ্নে অনেকেই বিতর্কের জন্ম দিয়েছে। এবারও তাই শুধু তারেক রহমানের সততা দিয়ে নয়, তার চারপাশের মানুষও যেন একই মানদণ্ডে উত্তীর্ণ হতে পারে। কারণ এইটি শুধু সরকারের প্রশ্ন নয়, এটি তারেক রহমানের প্রশ্ন নয়, এটি রাজনীতির প্রশ্ন নয়, রাষ্ট্রের প্রশ্ন। শেষ পর্যন্ত এটি আমাদের জাতীয় স্বার্থের প্রশ্ন। এই তো কথা আছে আরও, তা না হয় আরেকদিন বলবো। এই ভিডিও এখানেই শেষ হতে পারত, কিন্তু পুরোটা শ্যুট করার পর যে তথ্য পেলাম সেটা যুক্ত না করলে এই কথা বলাটা বোধহয় মিথ্যে হয়ে যায়। 1991 সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর খালেদা জিয়া সরকারি বেতন থেকে মাত্র 1 টাকা গ্রহণ করতেন, বাকি অর্থ তিনি এতিমখানায় দান করতেন। পত্রিকার খবর দেখলাম আজকে। কি দারুণ, কি অভাবিত, কি আনন্দের খবর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিউজ হাবের সঙ্গেও থাকুন। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।